এনসিপি কিছু যখন নেয় সেটা ডোনেশন হয়ে যায়। চরমোনাই সাহেব যখন কারো কাছ থেকে কিছু নেয় সেটা হাদিয়ে হয়ে যায়। সার্জিস তো বলছে ফেক আইডি খুলতে হবে, এদের বিরুদ্ধে লিখতে হবে। দর্শক, কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইখলাসুর রহমান। আজকে আমাদের সাথে যিনি যুক্ত রয়েছেন তিনি দীর্ঘ 40 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছেন এবং বিশেষ করে তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভাই, শুরুতে একটু আপনার কাছে জানতে চাই যে আপনি বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনের দায়িত্বে আছেন এবং আপনাদের আসলে দলীয় এমন কি নির্দেশনা রয়েছে যা মানুষের আস্থা অর্জন করতে পারে? 5 তারিখের পর বিশেষ করে আমরা দেখেছি একটা পট পরিবর্তন হয়েছে এবং দলীয়ভাবে কোনো নির্দেশনা বা কর্মসূচি রয়েছে কিনা সামনে? দেখেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন অনেক আগে থেকে। 5 তারিখের পরে, এর আগেও উনি দিয়েছেন। বিশেষ করে 5 তারিখের পরে উনি যে নির্দেশনা দিয়েছেন যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, কোটি কোটি সমর্থক নেতাকর্মী এই দলের রয়েছে। সব মানুষ একরকম না, হয়তো কিছু মানুষ অথবা কিছু মানুষের প্ররোচনায় অনেক অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে পড়তে পারে। তোমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে এই মানুষগুলো যেন কোনোভাবেই কোনো অন্যায় অপকর্মের সাথে জড়িত না হয়। কারণ একটি গোষ্ঠী যারা দেশ থেকে ইতিমধ্যে বিতাড়িত হয়েছে, তাদের কিন্তু অনেক দোসররা এখনও বাংলাদেশে রয়ে গিয়েছে। তারা কিন্তু আমাদের কর্মীদেরকে নানাভাবে প্ররোচিত করবে, প্রলুব্ধ করবে, একটা অন্যায় কাজ বাঁকা পথ দেখাবে। তো তোমরা কর্মীদেরকে মোটিভেটেড করবে যাতে কর্মী এবং নেতাকর্মীরা যেন কখনোই কোনো অন্যায় অপরাধমূলক কাজে জড়িত না হয়। এবং প্রত্যেকটা নেতাকর্মীর সতর্ক দৃষ্টি রাখতে হবে নিজের চলার সময়ে আরেকটা মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে কিনা, অর্থাৎ যে তোমাদের চলার কারণে মানুষের চলাচলের কোনো বিঘ্ন যাতে না ঘটে। এই জিনিসগুলো তোমরা যারা রাজনীতি করো তোমাদের এটা প্রথমে এটা দেখা উচিত। আসলে স্ট্রাগল করে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হওয়া, তার মধ্যে যে আনন্দ আছে, তৃপ্তি আছে। আরেকটা রাজনৈতিক দল সরকারি সুযোগ সুবিধা ভোগ করে তৈরি হবে, এটা হয়তো এখন হয়তো অনেকে বুঝছে না, বুঝতে পারছেন না, কিন্তু এটা ফিউচারে বুঝবে যে ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল করার যে মজা কিছুটা হয়তো টের পেয়েছে গোপালগঞ্জের সফরে যাওয়ার পরে, যে আসলে রাজনীতিটা তো অনেক কঠিন। আমি মনে করি ওই ঘটনার পরে তাদের শুভবুদ্ধির উদয় হবে। এবং আমি দীর্ঘ 40 বছর রাজনীতির সাথে জড়িত। আমি একজন প্রতিপক্ষ রাজনীতিবিদকে, একজন প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদকে, অন্য রাজনৈতিক দলের একজন নেতার সম্পর্কে আমি একটু বিরূপ মন্তব্য করব, তাকে নিয়ে একটু কথা চিন্তা করতে হয় অনেক। কিন্তু আমি দেখছি এরা নতুন রাজনৈতিক দল করছে, আপনি যেটা বলছেন এখনও নিবন্ধন পায় নাই তারা। আমি জানি না তাদের শক্তির উৎসটা কোথায়, তবে আমার কাছে মনে হয় কিছুদিন পরেই ওরা সহ অনেক মানুষ টের পাবে যে এদের রাজনৈতিক ভিত এবং স্থায়িত্ব কতটুকু থাকবে। আপনি নিশ্চয়ই জানেন যে চট্টগ্রাম কক্সবাজার, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একটি বক্তব্য দিয়েছেন। এটা নিয়ে তো অনেক আলোচনা সমালোচনার ঝড় বইছে। নতুন রাজনৈতিক দল হিসেবে তাদের আসলে কিভাবে দেখছেন এবং বক্তব্যকে আপনি কিভাবে শুনছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে আমি আসলে খুব জানি না উনি কোথায় কি ছিল নেতা। আমি শুনেছি এর আগে গণ অধিকার পরিষদ করতেন, এখন দেখছি আবার এই এনসিপির নেতা। ওনার সম্পর্কে আমি খুব ভালো জানি না, উনি কত বড় রাজনীতিবিদ তাও জানি না। আমি তো বললাম আমি 86 সালে ছাত্রদলের একটা ইউনিট কমিটির রাজনীতি থেকে শুরু করেছিলাম। আজ রাজনীতিতে 40 বছর বয়স। আমিও আমার একটা বড় রাজনৈতিক দলে আমি একটি বড় অঙ্গ সংগঠনের সভাপতি হিসাবে উনি যে ভাষায় কথা বলেন ওই ভাষায় আমি কথা বলতে পারি না, কারণ আমার কথা একজন রাজনীতিবিদ মনে কষ্ট পাবে। এই রাজনীতি তো আমি করি না। ওনারা কি কারণে, কি উদ্দেশ্যে এ ধরনের একজন রাজনীতি, উনি যার বিরুদ্ধে বলছেন, উনি তো পতিত ফ্যাসিবাদ সরকারের আমলে গুম হয়েছিলেন। দীর্ঘদিন গুম থাকার পরে ওনার পরিবার এবং আমাদের দল ওনার কোনো খোঁজ পাচ্ছিল না। ওনাকে পরে পাওয়া গেল শিলংয়ে, ওনাকে রেখে দেওয়া হয়েছিল এবং ওনার গায়ে তখন একটা চাদর ছিল শুধু। একজন পাগল যেভাবে ঘুরে বেড়ায় সেভাবে ঘুরে বেড়াতে ছিল উনি। তারপরে ওনাকে শিলংয়ের পুলিশ ধরে
তারপরে তাকে কাস্টডিতে নিয়ে যায় এবং সেখানে ওনার বিরুদ্ধে মামলা করে অনুপ্রবেশের মামলা, অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, যার কারণে সেই মামলা দীর্ঘ 9 বছর সেই লড়াই করে ওনাকে তো একদিনও কোর্টে যেতে হয় না, এরকম কোনো দিন যায় না, যতদিন মামলা চলেছিল কোর্টে যতদিন হাজিরা ছিল উনি সব কিছু শেষ করেই তো দেশে আসছে। উনি শিলং থেকে আসছে, মনে হলো যে উনি ইন্ডিয়ান মানুষ। কথাটা যেভাবে বলেছে, আমি আসলে মিস্টার নাসির উদ্দিনের সমালোচনা করব না, তবে আমি আশা করব যে একজন রাজনীতিবিদের ব্যাপারে জেনে শুনে বুঝে কথা বলা প্রয়োজন আমাদের প্রত্যেকটা রাজনীতিবিদের। কথিত আছে যে চরমোনাই সাহেব যখন কারো কাছ থেকে কিছু নেয় সেটা হাদিয়ে হয়ে যায়, আর জামাত ইসলাম যখন কারো কাছ থেকে কিছু নেয় সেটা বাইতুল মাল হয়ে যায়, আর এনসিপি কিছু যখন নেয় তখন সেটা ডোনেশন হয়ে যায়। হ্যাঁ, তো বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এখানে কোটি কোটি সমর্থক আছে, নেতাকর্মী আছে, সবাই যে সমান মানুষ তা না, কিন্তু ওনারা যেভাবে এটাকে বাজারজাত করেন, এবং আমরা দেখেছি অনেক ঘটনায়, আমরা অনেক নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি। আমরা পরক্ষণে একটা খবর যখন চলে আসে, নিউজ হয়ে যায়, তখন আমরা বহিষ্কার করে দিই, পরে আমরা তদন্ত করি, যে তদন্ত করে যদি ও নির্দোষ হয় ওকে আমরা আবার ওর স্বপদে ফিরে দেব। কিন্তু আমরা অনেক ঘটনা দেখেছি, যেমন একটা উদাহরণস্বরূপ বলতে পারি, এরাই এই যে যারা সমালোচনা করে এবং বিএনপিকে চাঁদাবাজ বানাতে চায়, এরাই এদের বিভিন্ন ফেক আইডি দিয়ে নানানভাবে, সার্জিস তো বলছে ফেক আইডি খুলতে হবে, এদের বিরুদ্ধে লিখতে হবে, ঠিক জামাত শিবিরও সেই কাজটা করে। আমি দেখলাম যে মতলবের একটি ভবন হচ্ছিল, ওখানে পত্রিকায় বড় করে নিউজ চলে আসছে, রেস্ট কিসেন্টের জায়গা দখল করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমারত নির্মাণ। আমাকে তাৎক্ষণিক লন্ডন থেকে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বলল যে ওকে এখনই বহিষ্কার করতে হবে। আমরা বহিষ্কার করলাম ছেলেটাকে, কিন্তু তদন্ত করে দেখলাম যে ওইখানকার টিওনো, ওইখানকার এসিল্যান্ড, তারা সরজমিনে গেলেন, মাপলেন, দেখলেন যে এই জায়গা তার পৈতৃক সম্পত্তি, তার বাবার সম্পত্তি, সে জায়গায় ইমারত নির্মাণ করছে, রেড কিডসেটের সম্পত্তি এটা না। স্টেটমেন্ট করলো এসিল্যান্ড সাহেব সাংবাদিকদের সামনে, পরবর্তীতে তার বহিষ্কার আমরা প্রত্যাহার করেছি। চেয়ারম্যানকে জানালাম ঘটনা এটা, চেয়ারম্যান বলল পত্রিকার বিরুদ্ধে মামলা করতে হবে। এভাবে অনেক ঘটনা বাংলাদেশে যেটা তৈরি করা এবং মানুষকে বিভ্রান্ত করা, মিথ্যা তথ্য ছড়ানো, এটা কি কারণে একটু আগেই বলছি, তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করতে হবে, বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে হবে, তাহলেই তারা একটা কিছু পেয়ে যাবে। বোকার স্বর্গে বাস করছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ভাই, আপনার কাছে একটু জানতে চাই, এখন সর্বশেষ বাংলাদেশে যারা নতুন রাজনীতিবিদ এবং যারা রাজনীতি আসে নাই, যারা আসলে মূলত ভোট দিবেন জনগণ, তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে, বিশেষ করে আপনি বিএনপির একটি অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সভাপতি, সেই হিসাবে একটা আমরা ছোট করে মেসেজ। আমি সর্বপ্রথম স্বেচ্ছাসেবক দলের সারা বাংলাদেশের নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা রাজনীতি করেন, আপনারা রাজনীতিবিদ, আপনারা দেশের জন্য রাজনীতি করবেন, দেশের কল্যাণের রাজনীতি করবেন, সমাজের মানুষের জন্য রাজনীতি করবেন, মানুষকে ভালোবাসা দিবেন, অন্যায় অপকর্মের সাথে লিপ্ত থাকবেন না। একটি ইতিমধ্যে দেখেছেন যে এই অন্যায় কাজ করেছে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা যদি অন্যায় অপকর্মের সাথে লিপ্ত হন, বহিষ্কার করতে বাধ্য হবে। তবে আপনাদেরকে বহিষ্কার করতে কষ্ট হয়, কারণ আপনারা দীর্ঘদিন এই দলের সাথে ছিলেন। আপনাদের যখন বহিষ্কার করি তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। অতএব আপনারা ভালোভাবে চলবেন, দেশের জন্য, দেশের মানুষের পাশে থেকে কাজ করবেন, মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এমন কোনো কাজ করবেন না। ইনশাল্লাহ আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তারেক রহমান যে 31 দফা জাতির সামনে প্রণয়ন করেছে, সেই 31 দফার মধ্য দিয়েই, সেই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা আগামী একটি তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারবো, একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ, দখলদার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারবো, সেই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে।